আমরা এই পর্বে দশম শ্রেণীর যে 3টি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিদ্যালয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে সেইগুলির উত্তর নিয়ে আলোচনা করব। এখন আমরা প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো দেখে নেব। এই প্রথম পর্বে মোট 8টি প্রশ্ন আছে। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 নম্বর প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের এমন মনে হওয়ার কারণ কি? উত্তর, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি থেকে নেওয়া হয়েছে। জীবনে প্রথমবার লেখা তপনের একটি গল্প সন্ধ্যাতারা নামক একটি পত্রিকায় ছাপা হয়েছিল, কিন্তু গল্পটি ছেপে আসার পর সেটি পড়তে গিয়ে তপন দেখে যে তার গল্পের অনেকাংশই তার লেখক ছোট মেশো সংশোধনের নামে নতুন করে লিখে দিয়েছেন। নিজের নামে লেখা অন্যের গল্প পড়ার ঘটনায় ব্যথিত তপনের মনে হয়েছিল আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। 2 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, এই উপলব্ধির মর্মার্থ লেখো। উত্তর, আমাদের ইতিহাস নেই কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। ইতিহাস শব্দের অর্থ অতীত বৃত্তান্ত বা কালানুক্রমিক অতীত কাহিনী। ইতিহাস হলো অতীতের প্রতিবিম্ব। ইতিহাসের কোনো বর্তমান নেই, কিন্তু ইতিহাস বর্তমানকে বুঝতে ও ব্যাখ্যা করতে সাহায্য করে। সনাতন ভারত শান্তির দেশ, মানবতার শাশ্বত মন্ত্রের ধারক। ভারত তার শান্তির বাণীকে বারবার মহাজগতের পাঠশালায় ছড়িয়ে দিয়েছে। এটাই ভারতের ইতিহাসের শ্রেষ্ঠ স্বরূপ। একে ভুলে যাওয়াই ইতিহাস বিস্মৃতি। প্রথম স্তবকে খাদ ধস বোমারুর প্রতীকে শিশুঘাতী নারকীয়তায় প্রবল শক্তির মদতে মানুষ ক্রমশ হিংস্র হয়ে ওঠায় পৃথিবীর এক অসহায় বিপন্ন রূপ কবি তুলে ধরেছেন। নিরুপায়, আত্মকেন্দ্রিক, বিস্মৃতিপ্রবণ ও হিংসাশ্রয়ী মানুষ আজ তার নিজের অতীত ঐতিহ্য ও মূল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই রকমই এক ইতিহাস বিস্মৃত জাতির কথা কবি বলেছেন। এছাড়াও ইতিহাস বলতে বোঝানো হয়েছে ইতিহাস বিকৃতি, অর্থাৎ আত্মবৈশিষ্ট্য বিস্তৃত হয়ে পরানুকরণে অভ্যস্ত হওয়ার প্রচেষ্টা। 3 নম্বর প্রশ্ন, এলো মানুষ ধরার দল, তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল? উত্তর, এলো মানুষ ধরার দল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। সভ্যতার আদি লগ্নে আফ্রিকা যখন তার মূল প্রাচ্য ভূখণ্ড থেকে পৃথক হতে আরম্ভ করে তখন শুরু হয় তার একক সংগ্রাম। তাকে ঘিরে ধরে নিবিড় বনস্পতির দল। তাদের নিবিড় পাহারায় সূর্যালোকের প্রবেশ যেন নিষিদ্ধ হয় আফ্রিকার অন্তঃপুরে। এই নিভৃত অবকাশে আফ্রিকা আহরণ করে দুর্গমের রহস্য। জল, স্থল, আকাশ, প্রকৃতি তাকে প্রেরণ করছিল এক দুর্বোধ্য সংকেত, যা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। প্রকৃতির জাদু মন্ত্রের স্পর্শে ভয়াবহ সুন্দরের সম্মিলনে নবজাতকের মতো চোখ মেলছিল আফ্রিকা। নিজের বিভীষিকাময় চরিত্র যেন ক্রমশ প্রকটিত হচ্ছিল তার নিজের কাছেই। ভয়কে হার মানাতে নিজেকে রুক্ষ থেকে রুক্ষতর, উগ্র থেকে উগ্রতর করে সে ভয় দিয়েই ভয়কে জয় করেছিল। পাশ্চাত্য ঔপনিবেশিক শক্তির আগমনের আগে আফ্রিকার স্বরূপ এরকম ছিল। 4 নম্বর প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। প্রবন্ধ অনুসরণে মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। প্রাবন্ধিক নিখিল সরকার
ওরফে শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। কালিকলম সম্পর্কিত নানা তথ্য এই প্রবন্ধে প্রাবন্ধিক পেশ করেছেন। প্রবন্ধের শুরুতেই আমরা দেখতে পাই যে আগেকার দিনে কালি কিভাবে তৈরি হতো বা সেই কালি তৈরির কাজটা কতটা শ্রম সাপেক্ষ ব্যাপার ছিল, প্রাবন্ধিক সেদিকে আলোকপাত করেছেন। আর সেই সঙ্গে এটাও জানিয়েছেন যে এর জন্য কতটা নিষ্ঠা ও ধৈর্যের দরকার হতো। প্রাবন্ধিক তার কালিকলম প্রিয়তার স্মৃতি এখানে রোমন্থন করেছেন। বাঁশের বা কঞ্চির কলমের ব্যবহার শহরে হাই স্কুলে ভর্তি হওয়ার পর তিনি ছেড়ে দেন। নিজের হাতে কালি তৈরি করার পর্বটাও তখন বন্ধ হয়ে গেছে। তার বদলে বাজার থেকে কিনে আনা কাজল, সুলেখা ইত্যাদি বাহারি নামের বোতলের কালি এবং লাল নীল রঙের কালির ট্যাবলেটের ব্যবহার শুরু হয়। এ সমস্ত কালি ছিল ফাউন্টেন পেনের জন্য। প্রয়োজন মতো ছুঁচলো ও চওড়া মুখের নিব পাওয়া যেত। পালকের কলম ভোঁতা হয়ে যেত বলে বিদেশে কচ্ছপের খোল বা গরুর শিং থেকে নিব তৈরি হতো, কিংবা শিংয়ের নিবের মুখে হিরে বসানো হতো। কখনো প্ল্যাটিনাম বা সোনা বসিয়ে তাকে আরও দামি ও পোক্ত করা হতো। এই সময় বালির সাহায্যে বা ব্লটিং পেপারের সাহায্যে লেখা শুকনো করা হতো। ক্রমে ক্রমে পুরনো কলম, দোয়াত, কালি, ব্লটিং পেপার সব উঠে যায়। কলেজে পড়ার সময় থেকে প্রাবন্ধিক দেখতে পান ফাউন্টেন পেনে বাজার ভর্তি। সব পড়ুয়ার পকেটেই এই পেন। এই প্রসঙ্গেই প্রাবন্ধিক এই মন্তব্যটি করেছেন। 5 নম্বর প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কবিতা অনুসরণে পরিস্থিতিটির বিবরণ দাও। উত্তর, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। উদ্ধৃতাংশটি পাবলো নেরুদা রচিত নবারুণ ভট্টাচার্য অনুদিত অসুখী একজন কবিতা থেকে গৃহীত হয়েছে। আগ্নেয় পাহাড়ের মতো রক্তক্ষয়ী যুদ্ধের লেলিহান শিখা সমতলকেও গ্রাস করেছিল। কথকের শৈশবের স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়িটিও যুদ্ধের নির্মম আঘাতে ধ্বংস হয়েছিল। তার বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি ও প্রিয় প্রাচীন জলতরঙ্গ এই সব চূর্ণ হলো, সম্পূর্ণ ভস্ম হলো আগুনে। অর্থাৎ কথকের আশ্রয় ও অস্তিত্বের একমাত্র প্রতীক চিহ্নটিও যুদ্ধের নিষ্ঠুর ধ্বংসলীলায় নিশ্চিহ্ন হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, অনুক্ত কর্তা বলতে কি বোঝো? উত্তর, যখন কোনো বাক্যে কর্তা প্রধানভাবে উক্ত হয় না তাকে অনুক্ত কর্তা বলে। সাধারণত কর্মবাচ্যে ও ভাববাচ্যে কর্তা প্রধানভাবে উক্ত হয় না। কর্মবাচ্যে ও ভাববাচ্যের বিভক্তি বা অনুসর্গযুক্ত কর্তা পদকে অনুক্ত কর্তা বলে। যেমন, আমার দ্বারা এ কাজ হবে না, এটা কর্মবাচ্য। আর আমার লেখা হয়েছে, এটা ভাববাচ্য। এই দুটি ক্ষেত্রেই আমার শব্দটি হচ্ছে অনুক্ত কর্তা। 7 নম্বর প্রশ্ন, অকারক পদ কয় প্রকার ও কি কি? উত্তর, অকারক পদ 2 প্রকার। 1 সম্বন্ধ পদ, 2 সম্বোধন পদ। 1 সম্বন্ধ পদ, অসীমার বন্ধু আমাকে বইটা দিল। এখানে অসীমার এই শব্দটি সম্বন্ধ পদ। 2 নম্বর সম্বোধন পদ, ওহে কোথায় যাচ্ছ? এখানে ওহে শব্দটি হচ্ছে সম্বোধন পদ। 8 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলা হয়? উত্তর, যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন, এ বিভক্তিটি বিশেষত অধিকরণ কারকের বিভক্তি চিহ্ন হলেও যে কোনো কারকেই প্রযুক্ত হয়ে যে কোনো পদকেই তির্যকভাবে উন্নীত করায় তাকে তির্যক বিভক্তি বলা হয়।
যেমন অপাদান কারক, কত ধানে কত চাল। কর্মকারক, এ কলমে লেখা যায় না। নিমিত্ত কারক, রাজা শিকারে গেলেন। তবে, কে, তে প্রভৃতি অধিকাংশ বাংলা বিভক্তি এই শ্রেণীর। এখানে তোমরা অন্বিত একটি শব্দ পেয়েছ, যার অর্থ হচ্ছে যুক্ত বা প্রত্যেক পদের পরস্পর সম্বন্ধ বিশিষ্ট। প্রথম পর্বটি এখানেই শেষ হলো। এবার আমরা দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো দেখে নেব। এই দ্বিতীয় পর্বে 1 নম্বর প্রশ্নের অন্তর্গত 4টি, 2 নম্বর প্রশ্নের অন্তর্গত 4টি, 3 নম্বর প্রশ্নের অন্তর্গত 2টি এবং 4 নম্বর প্রশ্নের অন্তর্গত 1টি, অর্থাৎ মোট 11টি প্রশ্ন আছে। 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 দাগের 1 নম্বর প্রশ্ন, তপন গভীরভাবে সংকল্প করে ক. আর কখনো লেখা ছাপানোর জন্য নিজে কোথাও যাবে না। খ. মেশোকে নয় মাসিকেই লেখা জমা দেবে। গ. ডাকে লেখা পাঠাবে। ঘ. তপন নিজে গিয়ে লেখা জমা দেবে। উত্তর ঘ. তপন নিজে গিয়ে লেখা জমা দেবে। 1 দাগে 2 নম্বর প্রশ্ন, ডুবেছিল ধ্যানে, কতদিনের ধ্যান? ক. 1 যুগ। খ. শতবর্ষ। গ. 1000 বছর। ঘ. যুগের পর যুগ ধরে। উত্তর গ. 1000 বছর। 1 দাগে 3 নম্বর প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ক. ঝর্ণা কলম। খ. রিজার্ভার পেন। গ. কুইল। ঘ. স্টাইলাস। উত্তর খ. রিজার্ভার পেন। 1 দাগে 4 নম্বর প্রশ্ন, যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় সে হলো ক. প্রযোজ্য কর্তা। খ. প্রযোজক কর্তা। গ. উহ্য কর্তা। ঘ. অনুক্ত কর্তা। উত্তর খ. প্রযোজক কর্তা। 2. কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 2 দাগের 1 নম্বর প্রশ্ন, কে কার বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা অনুযায়ী উত্তাল ভয়ঙ্কর সমুদ্র প্রাচী ধরিত্রী বা প্রাচ্য দেশের বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল। 2 দাগের 2 নম্বর প্রশ্ন, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? উত্তর নিখিল সরকার ওরফে শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধানুযায়ী যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। লিপিকরদের হাতের লেখার সব অক্ষর সমান হয়, প্রতিটি ছত্র হয় সুশৃঙ্খল পরিচ্ছন্ন মুক্তোর মতো হস্তাক্ষর। 2 দাগের 3 নম্বর প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথা? উত্তর বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। লেখক ছোট মেশোকে দেখে অনুপ্রাণিত তপন জীবনে প্রথমবার একটি গল্প লিখে ফেললে মেশো তাঁর পরিচিত সম্পাদককে বলে সন্ধ্যাতারা পত্রিকায় তা ছাপিয়ে দেওয়ার আশ্বাস দেন। এই কথাটি বিকেলে চায়ের টেবিলে ওঠে। 2 দাগের 4 নম্বর প্রশ্ন, সম্বন্ধ পদকে কারক বলা যায় কিনা কারণসহ লেখো। উত্তর বাক্যের বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকেই কারক বলে। কিন্তু বাক্যে এমন কিছু পদ থাকে ক্রিয়াপদের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, অথচ বাক্যস্থিত অন্য কোনো বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক আছে। এই পদগুলিকে অকারক পদ বলে। সম্বন্ধ পদ হলো অকারক পদ। কারণ রীতার ভাই আমাকে বইটা দিল, এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে বইটা দেওয়ার সঙ্গে ভাইয়ের সরাসরি সম্পর্ক আছে, কিন্তু রীতার সঙ্গে বইটা দেওয়ার
কোনো সরাসরি সম্পর্ক নেই। রিতার সঙ্গে ভাই এই বিশেষ্য পদটির সরাসরি সম্পর্ক আছে, তাই রিতার এই পদটি কারক নয়, সম্বন্ধ পদ। 3 নম্বর, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর লেখো। 3-এর দাগের 1 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তপনের এমন মনে হওয়ার কারণটি লেখো। উত্তর, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। তপন তার লেখক ছোট মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে একটি গল্প লিখেছিল। তার মাসি গল্পটি দেখে বিস্মিত হয়ে তার স্বামী মানে তপনের মেশোকে সেটি দেখান এবং গল্পটি ছাপিয়ে দেওয়ার অনুরোধ করেন। মেশো গল্পটি পড়ে তার লেখার প্রশংসা করেন ও গল্পটি ছাপিয়ে দেবার জন্য নিজের সঙ্গে নিয়ে যান। এর বেশ কিছুদিন পর অবশেষে একদিন সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প ছেপে বের হয়। মাসি ও মেশো পত্রিকাটি নিয়ে আসেন। এই ঘটনা এতটাই অবিশ্বাস্য যে তপনের মনে হয়েছিল তার জীবনে কোনো এক অলৌকিক ঘটনা ঘটছে। 3-এর দাগের 2 নম্বর প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, এই উপলব্ধির মর্মার্থ লেখো। উত্তর, আমরা ভিখারি 12 মাস উদ্ধৃতাংশটি কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি থেকে নেওয়া হয়েছে। এখানে কবির চোখে মানুষের বিপন্নতা ও যুগ যন্ত্রণার ছবিটি ধরা পড়েছে। সমাজ ও রাষ্ট্রের নরঘাতী স্বরূপটিকে বুঝেও আজ আমরা নির্বিকার। বেঁচে থাকার মুদ্রাদোষে এবং ভয়ে আজ আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ চোখে ঠুলি ও মুখে মুখোশ। আমরা যেন নির্বিবাদে সহ্য করার আর অন্যের মুখাপেক্ষী হয়ে কোনো ক্রমে জীবন ধারণের ভিক্ষুক দশা গ্রহণ করেছি। এই সমষ্টি বিচ্ছিন্ন পারিপার্শ্বের বহির্জগৎ ও অন্তর্জগৎ থেকে বিচ্ছিন্ন আত্মকেন্দ্রিক ও গৃহমুখী মানসিকতাকেই কবি ভিখারির মতো দিন অতিবাহিত করা বলতে চেয়েছেন। আসলে আপাত শান্তি কল্যাণে বিশ্বাসী এই ভীরু মানুষদের কথা ভেবেই কবি নিজেদের 12 মিশে ভিখারি বলেছেন। 4 নম্বর, কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নটির উত্তর লেখো। 4-এর দাগের 1 নম্বর প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, প্রবন্ধ অনুসারে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখো। উত্তর, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। প্রাবন্ধিক নিখিল সরকার ওরফে শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের এই উদ্ধৃতাংশটির মাধ্যমে তিনি শৈশবের স্মৃতিচারণ করেছেন। তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। ভালো কালি প্রস্তুত করার এই পদ্ধতি তাঁরা প্রাচীন ব্যক্তিদের মুখে শুনতেন। এই জাঁকজমকপূর্ণ প্রক্রিয়া ছাড়াও সহজ পন্থায় কালি তৈরি করাও যেত। কাঠের উনুনে রান্না করা কড়াইয়ের তলায় যে কালি পড়ত তা লাউ পাতা দিয়ে ঘষে তুলে একটি পাথরের বাটিতে রাখা জলে গুলে নিতে হতো। অনেকে আবার সেই কালো জলে হরিতকি ঘষত। আবার কখনো আতপ চাল ভেজে পুড়িয়ে বেটে ওই জলে মেশানো হতো। তারপর খুন্তির গোড়ার অংশটা পুড়িয়ে লাল করে তাতে ছ্যাঁকা দিতে হতো। এরপর ন্যাকড়ায় ছেঁকে তৈরি হতো কালি। ধাপে ধাপে কালি তৈরির এই পদ্ধতিটি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন প্রাবন্ধিক। দ্বিতীয় পর্বটি এখানেই শেষ হলো। এবার আমরা তৃতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো দেখে নেব। এই তৃতীয় পর্বে মোট 5টি প্রশ্ন আছে।
নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 নম্বর, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। বহুরূপী গল্পের আলোকে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় উদ্ধৃতাংশটি সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটি থেকে গৃহীত হয়েছে। পেশায় বহুরূপী হরিদাকে নিজের বিভিন্ন রূপের সঙ্গে সঙ্গে কথা বলা, আচার আচরণ, স্বভাব এই সমস্ত কিছুর ঢংও বদলে ফেলতে হতো। হরিদা জগদীশবাবুর সম্মুখে বিরাগী সন্ন্যাসী সেজে গিয়েছিলেন। এমন একজন বিরাগী যার সমস্ত পার্থিব বস্তুর প্রতি বিরাগ জন্মেছে। বিরাগী সন্ন্যাসীর ছদ্মবেশে হরিদাকে তাঁর এই আচরণ আত্মস্থ করতে হয়েছিল। ফলে দর্শন শাস্ত্রে গভীর জ্ঞান সম্পন্ন এই সন্ন্যাসী যদি সামান্য 100 টাকার লোভ সংবরণ করতে না পারেন, তবে বিরাগীর আচরণের সঙ্গে তাঁর বক্তব্যের কোনো সাদৃশ্য থাকবে না। সম্পূর্ণ অভিনয়টি মিথ্যে বলে প্রমাণিত হবে। একেই ঢং নষ্ট হয়ে যাওয়া বলা হয়েছে। প্রকৃতপক্ষে বহুরূপী হরিদার অন্তর্গত স্বরূপটি প্রকাশ পেয়েছিল এই আচরণে। 2 নম্বর প্রশ্ন, ঘুচাবো এ অপবাদ বোধিরিপুকুলে। বক্তাকে কোন অপবাদের কথা তিনি বলেছেন? উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন? এই প্রশ্নে 3টি আলাদা আলাদা ভাগ রয়েছে, তাই অবশ্যই আমাদের 3টি আলাদা অনুচ্ছেদে এর উত্তর লিখতে হবে। প্রথম ভাগটি হচ্ছে বক্তাকে, দ্বিতীয় ভাগটি হচ্ছে কোন অপবাদের কথা তিনি বলেছেন, আর তৃতীয় ভাগটি হচ্ছে উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন। উত্তর, ঘুচাবো এ অপবাদ বোধিরিপুকুলে মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ অভিষেক থেকে গৃহীত এই উদ্ধৃতাংশটিতে বক্তা হলেন লঙ্কেশ্বর রাবণপুত্র ইন্দ্রজিৎ বা মেঘনাদ। অনুচ্ছেদ বদল। বৃদ্ধা ধাত্রী জননী প্রভাসার বেশধারিণী লক্ষ্মীদেবীর মুখে ভ্রাতার মৃত্যু সংবাদ ও পিতার রণোদ্যোগের কথা জানতে পারেন ইন্দ্রজিৎ। স্বর্ণ লঙ্কার ঘোরতর দুর্দিনে শত্রু সংহার না করে নারীদের মাঝে বিলাস ব্যসনে মত্ত থাকা যে মেঘনাদের অনুচিত হয়েছে, একথা তিনি নিজেই উপলব্ধি করেন। এইরূপ কর্মকে তাই ইন্দ্রজিৎ স্বয়ং অপবাদ বলেছেন। অপবাদ শব্দের অর্থ নিন্দা বা কুৎসা বা কলঙ্ক রটনা, অর্থাৎ নিজ কর্মদোষের ফলে যে কলঙ্ক রটনা তা তিনি নিজেই দূর করবেন। পুনরায় অনুচ্ছেদ বদল। লঙ্কার দুরবস্থায় পীড়িত ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানিয়ে শত্রুকুলকে বধ করবার জন্য লঙ্কা অভিমুখে যাত্রা করতে উদ্যোগী হলেন। তিনি রথীন্দ্রর্ষভ অর্থাৎ শ্রেষ্ঠ বীরের আভরণে নিজেকে সজ্জিত করলেন। কবি এখানে ইন্দ্রজিতের রণসজ্জাকে পুরাণে বর্ণিত হৈমবতী সুত অর্থাৎ কার্তিকেয়র তারকাসুর বধের সঙ্গে তুলনা করেছেন। এছাড়া মহাভারতে বর্ণিত তৃতীয় পাণ্ডব অর্থাৎ অর্জুনের বৃহন্নলারূপী ছদ্মবেশ ধারণ করে অজ্ঞাতবাসকালে বিরাট রাজাকে বিপদমুক্ত করা ও তার গোধনসমূহ ফিরিয়ে দেবার সঙ্গে উপমায়িত করেছেন। ইন্দ্রজিতের এই রণসজ্জা যেন একমাত্র কার্তিক ও অর্জুনের মতো শ্রেষ্ঠ বীরের সঙ্গেই তুলনীয়। ঘোর মেঘবর্ণ রথে উড্ডীন উজ্জ্বল পতাকায় যেন অশ্বচালিত বিদ্যুৎবাহী রথে চেপে ইন্দ্রজিৎ স্বর্ণলঙ্কার উদ্দেশ্যে রওনা হলেন। উক্ত অপবাদ ঘোচানোর জন্য মেঘনাদ এভাবে প্রস্তুত হলেন। 3 নম্বর প্রশ্ন, তোমাদের কাছে আমি লজ্জিত। বক্তা কাদের কাছে কেন লজ্জিত
তা সিরাজদৌল্লা নাট্যাংশ অনুসরণে আলোচনা করো। এখানে একটি প্রশ্নের মধ্যে দুটি আলাদা ভাগ নেই, বরং একটি প্রশ্নের মধ্যেই দুটি আলাদা প্রশ্ন দেওয়া রয়েছে। একটি প্রশ্নের মধ্যেই যেহেতু দুটি আলাদা অংশ, তাই এক্ষেত্রেও দুটি আলাদা অনুচ্ছেদে উত্তর লেখাটাই উচিত। প্রথম অংশটি হলো বক্তা কাদের কাছে, আর দ্বিতীয় অংশটি হলো কেন লজ্জিত তা সিরাজদৌল্লা নাট্যাংশ অনুসরণে আলোচনা করো। উত্তর: শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাট্যাংশ থেকে গৃহীত প্রশ্নে উদ্ধৃত উক্তিটিতে বাংলার শেষ স্বাধীন নবাব স্বয়ং সিরাজদৌল্লা ফরাসি প্রতিনিধি মসিয়ে লা সহ ভারতে অবস্থিত সমস্ত ফরাসিদের কাছে স্বয়ং লজ্জিত বলে জানিয়েছেন। অনুচ্ছেদ বদল: ফরাসিরা দীর্ঘকাল ধরে, এমনকি ইংরেজদেরও বহু আগে থেকেই বাংলাদেশে বাণিজ্য করেছে। নবাব সিরাজদৌল্লার সঙ্গে ফরাসিদের সুসম্পর্কই ছিল। ফরাসিরা কখনোই কোনোরূপ দুর্ব্যবহার করেনি নবাবের সঙ্গে। তবে ফরাসিদের সঙ্গে ইংরেজদের যে বহুদিনের বিবাদ, তা ব্যবসায়িক ও অন্যান্য কারণে এদেশের কোনো বিষয়কে কেন্দ্র করে নয়। তাই ভারতবর্ষের বাইরে তারা পরস্পরের বিরুদ্ধে প্রাণঘাতী যুদ্ধে লিপ্ত হলেও সে ব্যাপারে নবাবের কিছুই বলার থাকবে না। তবে বাংলায় যেন উভয়েই শান্ত হয়ে থাকে, সিরাজ এই কামনাই করেন। ইংরেজরা সিরাজদৌল্লার সম্মতি ছাড়াই চন্দননগর অধিকার করে সমস্ত ফরাসি কুঠি অধিগ্রহণের দাবি তুললে ফরাসিরা নবাবের কাছে ন্যায্য প্রতিকার চেয়েছে, কিন্তু নবাব তাদের সাহায্য করতে পারেননি। কারণ কলকাতা জয় ও পূর্ণিয়ার শওকত জঙ্গের সঙ্গে যুদ্ধে নবাবের বহু লোক ক্ষয় ও অর্থ ক্ষয় হয়েছে। ফলে এই প্রতিকূল পরিস্থিতিতে নবাব ইংরেজদের সঙ্গে আর বিবাদে প্রবৃত্ত হতে চাননি। নিজের এই নিষ্ক্রিয়তার কারণেই সিরাজদৌল্লা মসিয়ে লা ও ফরাসিদের কাছে লজ্জিত হয়েছেন। 4 নম্বর প্রশ্ন: ওই ভাঙাগড়া খেলা যে তার কিসের তরে ডর? কবির এই মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী? উত্তর: প্রলয়োল্লাস কবিতায় মহাকালরূপী যুগপুরুষকে ভাঙাগড়ার কারিগর বলে কবি নজরুল ইসলাম চিহ্নিত করেছেন। ইতিহাসের বন্ধ্যাত্ব দূর করে তাকে আবার নতুন করে গড়ে নেয়। যুগে যুগে মহাকালের এই সারথীর এক হাতে প্রলয় আর অন্য হাতে মাধুর্যের নতুন কেতন শোভা পেয়েছে। তার এই স্বরূপটিকে ফুটিয়ে তুলতেই কবি ভাঙাগড়া খেলা শব্দবন্ধটি প্রয়োগ করেছেন। ভাঙাগড়া দুটি বিপরীত শব্দ হয়েও কিন্তু একে অপরের পরিপূরক। ভাঙলে তবেই আবার নতুন করে গড়ার প্রয়োজন হয়, বা নতুন করে গড়তে গেলে প্রথমে ভাঙতেই হয়। এ যেন এক খেলার মতো। যা কিছু অসুন্দর, যা কিছু অশুভ, যা কিছু কুসংস্কারময়, তা সব চূর্ণ হয়ে এক সুস্থ সুন্দর জগৎ সংসার গঠন হবে, কবি এই স্বপ্ন দেখেছেন। তাই এই ভাঙা গড়ার যে খেলা, তাতে ভীত হওয়ার কিছু নেই, কারণ তা শুভ সূচনারই ইঙ্গিতবাহী। 5 নম্বর প্রশ্ন: বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটিকে, তার স্বাস্থ্য এবং 16 আনা শখের পরিচয় দাও। এখানে একটি প্রশ্নের অন্তর্গত দুটি আলাদা প্রশ্ন রয়েছে, তাই অবশ্যই দুটি আলাদা অনুচ্ছেদে আমাদের উত্তর লিখতে হবে। একটি প্রশ্ন হচ্ছে বাবুটি কে, আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে তার স্বাস্থ্য এবং 16 আনা শখের পরিচয় দাও। উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি উপন্যাসের এই উদ্ধৃতাংশটিতে দারোগা নিমাইবাবু বাবুটি বলতে গিরিশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিকের কথা বোঝাতে চেয়েছেন। অনুচ্ছেদ বদল: 30-32 বছর বয়সী এই মানুষটির অত্যন্ত ফর্সা গাত্রবর্ণ রোদে পুড়ে তামাটে হয়ে গেছে।
অত্যন্ত রুগ্ন দেহ দেখে মনে হয় জীবনের আয়ু আর বেশি নেই। তবে চোখ দুটি ছিল গভীর ও উজ্জ্বল। এই অতলস্পর্শী চোখ দুটোকে সে গোপন করতে পারেনি। শখ বলতে এখানে গিরিশ মহাপাত্রের অদ্ভুত ও বাহারি পোশাক পরিচ্ছদের কথা বলা হয়েছে। ভগ্ন স্বাস্থ্যের অধিকারী এই ব্যক্তিটির পোশাকে অবশ্য তার কোনো রূপ ছাপই ছিল না। তার মাথার সামনের চুল বড়, কিন্তু ঘাড় ও কানের কাছে প্রায় নেই। মাথায় চেরা সিঁথি, তেল জবজবে এবং সেই তেলের উগ্র লেবুর গন্ধে চারিদিক পূর্ণ। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তার বুক পকেট থেকে বাঘ আঁকা রুমাল কিছুটা দৃশ্যমান। পরনে বিলিতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ ফুল মোজা, লাল ফিতে দিয়ে বাঁধা বার্নিশ করা পাম্প শু, যার তলাটা মজবুত করতে লোহার নাল দিয়ে বাঁধানো। হাতে একটি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। সর্বোপরি জাহাজের ধকলে সব কিছুই অত্যন্ত নোংরা আর গঞ্জিকা সেবনের লক্ষণ সর্বত্র বর্তমান। তৃতীয় পর্বটি এখানেই শেষ হলো। দশম শ্রেণীর 3টি মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তরগুলো এখানে আলোচনা করা হলো। আশা করি এর থেকে অবশ্যই তোমরা কিছুটা সাহায্য পাবে। উত্তরগুলো ভালো করে শুনবে, মুখস্থ করবে এবং অতি অবশ্যই খাতায় লিখে অভ্যাস করবে। আর কোনো অসুবিধা হলে আমার কাছে জেনে নেবে।